আপনারা দেখছেন একুশে টেলিভিশন। মাহফুজুর রহমানকে জিজ্ঞাসাবাদে খুলতে পারে সাগররুনি হত্যার রহস্য, সুযোগ কাজে লাগানোর আহ্বান মনোবিজ্ঞানীদের। হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন প্রত্যাখ্যান করল সরকার, অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ কাম্য নয় বললেন আইনমন্ত্রী। ইবাদত বান্দেগীর মধ্য দিয়ে পবিত্র শবে বরাত পালন করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। আসসালামু আলাইকুম, মুজাহিদুল ইসলাম। প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি রাত 9টার 21 সংবাদে। মিশন গ্রুপ, দেশ গড়ার অংশীদার। সাংবাদিক দম্পতি সাগররুনি হত্যাকাণ্ড নিয়ে অনেক রহস্যের জাল খোলার এখন সুযোগ তদন্তকারী সংস্থার সামনে। অপরাধ বিজ্ঞানী আর মনোবিজ্ঞানীদের অভিমত, যদি এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানের লন্ডনে দেওয়া বক্তব্যকে যাচাই বাছাই এবং সব দিক দিয়ে বিশ্লেষণ করে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, তাহলে বেরিয়ে আসতে পারে অনেক কিছু। তাদের মতে তদন্তকারীদের সেই সুযোগ ছাড়া উচিত হবে না। হারুনুর রশিদের বিশেষ রিপোর্ট। যে অস্ত্র দিয়ে মারা হয়েছে, এটার বডির মধ্যে ওদের হাতের ছাপ ছিল, পুলিশের ফিঙ্গারপ্রিন্ট যেটা পাইছে সেটা ওদের হাত ছিল। তো যদি অন্য কেউ থার্ড পার্টি যদি মারে, তাহলে বডির মধ্যে ওদের হাতের ছাপ থাকবে কেন? এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান 30 মে এই কথা বলেন লন্ডনে। কিন্তু আসলেই কি হাতের ছাপ পাওয়া গেছে? বডিতে সাগররুনির হাতের ছাপ আছে, মাহফুজুর রহমান সাহেব বলেছেন। আপনারা পেয়েছেন? আমরা কি পেয়েছি আমাকে বলতে পারছি না। যে কারা এই মামলাটা, এই অপরাধটা করলো, তাদের একটা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তাদেরকে বের করা সম্ভব, কিন্তু ওখানে কোনো ফিঙ্গারপ্রিন্ট ছিল না। সাগররুনি হত্যা সম্পর্কে কেন হঠাৎ করেই মাহফুজুর রহমান এ ধরনের আরো অনেক কথা বললেন? এর কি কোনো মনোবৈজ্ঞানিক ব্যাখ্যা আছে? নিজের ভিতরে ওই অসামাজিক, অনৈতিক বা অবাঞ্ছিত কিছু জিনিস থাকে, যেটা নিজে স্বীকার না করে বা নিজে গ্রহণ না করে সেটা অন্যের উপর আরোপ করে, প্রজেক্ট করে বা প্রক্ষেপণ করে। সেই প্রজেকশনও এখানে হতে পারে। এটা এক ধরনের ডিফেন্স মেকানিজম, এটা নিজেকে প্রতিরক্ষা ব্যবস্থার কারণে এটা করতে পারে। মাহফুজুর রহমানের বক্তব্যকে কিভাবে দেখেন দেশখ্যাত এই ক্লিনিক্যাল মনোবিশেষজ্ঞ? নিশ্চয়ই তার অন্য কোনো মোটিভ থাকতে পারে, যেটার দ্বারা উনি একটা ক্যামোফ্লেজ করছেন জিনিসটাকে, আপনার যেটাকে আমরা বলি যে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য অথবা কাউকে আড়াল করার জন্য। এটা তার হয়তো কোনো বড় ধরনের মোটিভ এটা থাকতে পারে। আর অপরাধ বিজ্ঞানী বা কিভাবে বিশ্লেষণ করবেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো তথ্য জানেন এবং কোনোভাবে তার সংশ্লিষ্টতা ছিল এবং সেটিকে আড়াল করার জন্য তিনি এই ভুল তথ্যগুলো দিচ্ছেন। তাহলে তদন্তকারী সংস্থা র্যাবের এখন দায়িত্ব কি? অবশ্যই উচিত তাকে জিজ্ঞাসাবাদ করে সেই তথ্যগুলো জানা এবং অবিলম্বে সাগররুনি হত্যাকাণ্ড কারা করেছে সেটিকে উদ্ঘাটন করে আমাদের সামনে উপস্থাপন করা। সাংবাদিক নেতারা মাহফুজুর রহমানকে যে গ্রেপ্তারের দাবি করেছেন, তার কি কোনো যুক্তি আছে? দাবি করেছেন, তার কাছে তথ্য আছে, ভিডিও ফুটেজ আছে। তখন আমরা বলেছি তাকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করা হোক এবং জিজ্ঞাসাবাদ করে প্রকৃত হত্যাকারীদেরকে গ্রেপ্তার করা হোক। তাহলে তদন্ত সংস্থা র্যাব কি করছে? মাহফুজুর রহমান সাহেবের যে ইন্টারভিউ, যেটা উনি প্রেস কনফারেন্স করে লন্ডনে দিলেন, ফুল সিডি আমার কাছে আছে, আপনি দেখতে পারেন। ইট ওয়াজ এ প্রেস কনফারেন্স। সেটি তদন্তে কতখানি সহায়তা করবে? না, সেটা আমি এখানে বললাম যেটা আপনাকে, সুনির্দিষ্টভাবে কোনো বিষয়ে আমি যেতে চাচ্ছি না আমি, কারণ হচ্ছে যে এখানে তদন্তের বিষয়। আমি যেহেতু তদন্তকারী কর্তৃপক্ষের পক্ষ থেকে স্পোকসম্যান হিসেবে বলছি, আমি খালি এটুকু বলতে পারি, ওভারঅল বিষয়টা বলতে পারি। মাহফুজুর রহমান সম্পর্কে এই বিশ্লেষণ শেষ পর্যন্ত গুরুত্ব পাবে কিনা তা সময়ই বলে দেবে। হারুনুর রশিদ, একুশে টেলিভিশন, ঢাকা। দর্শক, এ বিষয়ে 21-এর অনুসন্ধান দেখুন 21-এর চোখ অনুষ্ঠানে এই সংবাদের পর। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে সরকার। প্রতিবেদনকে ভিত্তিহীন ও অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। তিনি বলেন, দেশের অভ্যন্তরীণ বিষয়ে কারো হস্তক্ষেপ কাম্য নয়। আইন প্রতিমন্ত্রী ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, দেশকে অস্থিতিশীল করতে উদ্দেশ্য প্রণোদিতভাবে এমন প্রতিবেদন করা হয়েছে। তবে হিউম্যান রাইটস ওয়াচ বলছে, কোনো রাজনৈতিক উদ্দেশ্য নয়, সম্পূর্ণ নিরপেক্ষভাবে প্রতিবেদন করা হয়েছে। জিয়া খানকে সঙ্গে নিয়ে মেহেদী হাসানের রিপোর্ট।
বিডিআর বিদ্রোহের গণবিচার স্থগিত করা এবং র্যাব ভেঙে দেওয়ার দাবি করে প্রতিবেদন প্রকাশের পরদিনই বৃহস্পতিবার সচিবালয়ে আইনমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করতে যায় হিউম্যান রাইটস ওয়াচের 3 সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে আইনমন্ত্রী জানান, যুদ্ধাপরাধ ও বিডিআর বিদ্রোহের বিচার এবং র্যাবের কার্যক্রমে কোনো অস্বচ্ছতা নেই। হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন সম্পূর্ণ ভিত্তিহীন ও অগ্রহণযোগ্য বলেও মন্তব্য করেন তিনি। তাদের তো এই বক্তব্য দেওয়া ঠিক না, কারণ এটা আমাদের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করার কারো অধিকার নেই। আমরা আইন শৃঙ্খলা বাহিনীতে কাকে রাখবো না কাকে রাখবো, এটা বিদেশের কেউ আসে আমাদেরকে কোনো রকমের এটা প্রেসক্রিপশন দেবে বা উপদেশ দিবে বা ডাইরেকশন দেবে, এটা হতে পারে না। তবে আইন প্রতিমন্ত্রী ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর মতে যারা বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায় এই প্রতিবেদনের পেছনে তাদের হাত রয়েছে। এসব এনজিওর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তারা। 4 দলীয় ঐক্যজোট জামাতের নেতৃত্বে বিদেশি সংস্থাদের আমন্ত্রণ জানিয়ে লবিস্ট নিয়োগ করে আজকে আমার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধাচরণ করা হচ্ছে। যেই সমস্ত এনজিওগুলির বিরুদ্ধে যারা মাঝে মাঝে বিভ্রান্ত ছড়ায়, যারা বায়াস প্রতিবেদন তৈরি করে এবং জনমনে বিভ্রান্তির সৃষ্টি করে, যারা কারো কাছ থেকে কারো কোনো একটা মহল থেকে ইন্ধন নিয়ে যারা কাজ করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার, তদন্ত করে সঠিক তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার সময় এসেছে বলে আমি মনে করি। এদিকে ওই প্রতিবেদনের পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই বলে দাবি হিউম্যান রাইটস ওয়াচের। যথেষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতেই প্রতিবেদনটি করা হয়েছে বলেও দাবি তাদের। দীর্ঘ সময় ধরে যথেষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতেই আমরা প্রতিবেদন দিয়েছি। আমরা অনেক অভিযোগ পেয়েছিলাম, কিন্তু যথেষ্ট পরিমাণ তথ্য প্রমাণ না পাওয়ায় আমরা সব অভিযোগ আমলে নেইনি। পর্যাপ্ত তথ্য প্রমাণ থাকায় 11টি কেসের উল্লেখ করেছি আমরা। বাংলাদেশে আমাদের কোনো রাজনৈতিক এজেন্ডা নেই, বিশ্বজুড়ে আমরা কাজ করি। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের সব দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে সোচ্চার বলে জানায় নিউ ইয়র্ক ভিত্তিক এ সংস্থাটি। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশ যুদ্ধ করতে চায় না, তবে কেউ আক্রমণ করলে তা মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে হবে। বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর নিরাপত্তায় নিয়োজিত প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট PGR এর 37তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে কথা বলেন। এর আগে রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান বলেন, সংসদীয় পদ্ধতি প্রবর্তনের পর PGR এর কাজের পরিধি বেড়েছে। নেতৃত্বের প্রতি সম্পূর্ণ অনুগত থেকে সদস্যদের দায়িত্ব পালন করতে হবে। সাজেদ রোমেলের রিপোর্ট। PGR হেডকোয়ার্টারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেজিমেন্টের কোয়ার্টার গার্ড পরিদর্শন করতে আসলে সেখানে একদল চৌকস গার্ড তাকে সালাম জানান। পরে তিনি সশস্ত্র বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে বলেন, দেশ ও জাতির সার্বিক উন্নয়ন এবং সশস্ত্র বাহিনীকে আধুনিকীকরণে জাতির পিতার স্বপ্নকে বাস্তবায়ন করতে সরকার বদ্ধপরিকর। সেনাবাহিনীর জন্য 1.5 শতাধিক APC ক্রয়, পূর্ব সীমান্ত সুরক্ষার জন্য রামুতে একটি ব্রিগেড গ্রুপের স্থায়ী নিবাস নির্মাণ, বিমান বাহিনীর জন্য MiG-29 ক্রয়, নৌবাহিনীর BNS বঙ্গবন্ধুকে আবারও সচল করা হয়েছে। আমরা তার সঙ্গে যুদ্ধ করতে চাই না, এটা ঠিক, কিন্তু যদি আমার দেশ আক্রমণ করে তাহলে অবশ্যই সেটা প্রতিহত করবার মতো শক্তি আমাদের থাকতে হবে, প্রতিরোধ করবার মতো ক্ষমতা এবং দক্ষতা আমাদের অর্জন করতে হবে। সেই লক্ষ্যে আমরা আমাদের সেনাবাহিনী সহ প্রতিরক্ষা বাহিনীকে গড়ে তুলতে চাই। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সমুদ্র সীমা মামলায় জয়ী হয়েছে, এখন তা রক্ষায় সজাগ থাকতে হবে। প্রধানমন্ত্রী PGR রেজিমেন্টে কর্মরত অবস্থায় নিহত সদস্যদের পরিবারের হাতে উপহার সামগ্রী তুলে দেন। এর আগে সকালে PGR এর প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে আসেন রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান। এ সময় PGR এর রেজিমেন্ট অফিসার, জুনিয়র কমিশনড অফিসার ও অন্যান্য পদবীর সদস্যদের উদ্দেশ্যে রাষ্ট্রপতির দরবার অনুষ্ঠিত হয়। তিনি PGR এর সদস্যদের নিষ্ঠা, সততা, শৃঙ্খলাবোধ ও পেশাদারিত্বের প্রশংসা করেন। আশা করব আপনার নেতৃত্বের প্রতি সম্পূর্ণ অনুগত থেকে আপনাদের উপর অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করবেন এবং এই রেজিমেন্টের মান উত্তরোত্তর বৃদ্ধি করবেন। আগামীতে PGR রেজিমেন্টকে আরও সুসংহত করা হবে বলেও জানান রাষ্ট্রপতি। জাতির পিতার স্মৃতির প্রতি সাজেদ রমেল, 21 টেলিভিশন, ঢাকা। বিশ্বব্যাংকের ঋণ চুক্তি বাতিলের পর বহুল আলোচিত পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়নে এবার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন BIA।
বেসরকারি খাতের বীমা কোম্পানিগুলো তাদের লাইফ ফান্ডের অর্থ থেকে 11,000 কোটি টাকা বিনিয়োগ করার আগ্রহ প্রকাশ করেছে। তাসিক সঞ্চয় রিপোর্ট। বাস্তবায়নের আশায় কথা রাখা না রাখার দোদুল্যতায় দুলছিল দেশবাসীর বহুল প্রত্যাশিত পদ্মা সেতু প্রকল্প। সম্প্রতি বিশ্বব্যাংক এই প্রকল্পে ঋণ চুক্তি বাতিল করায় আশায় নৈরাশ্য দেখা দেয়। তবে এবার স্বপ্ন দেখালো বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন BIA। পদ্মা সেতু প্রকল্পে লাইফ ফান্ডের 16,299 কোটি টাকা থেকে 11,000 কোটি টাকা বিনিয়োগে সরকারের কাছে প্রস্তাব রেখেছে তারা। দেশের জনগণের বৃহৎ স্বার্থে বাংলাদেশের বেসরকারি খাতের বীমা কোম্পানিগুলো তাদের 16,299 কোটি লাইফ ফান্ডের একটি উল্লেখযোগ্য অংশ পদ্মা সেতু নির্মাণে বিনিয়োগ করতে আগ্রহী। তবে এ প্রকল্পের পুরো অর্থ যোগান দেওয়া সংগঠনটির একার পক্ষে সম্ভব নয়। জাতীয় স্বার্থ রক্ষায় তাই পদ্মা সেতুতে বিনিয়োগের বিদেশি দাতা সংস্থা সহ দেশের অন্যান্য পক্ষকেও এগিয়ে আসার আহ্বান জানান সংগঠনটির চেয়ারম্যান। যেহেতু পদ্মা সেতু প্রকল্প জাতীয় স্বার্থের জন্য অতি গুরুত্বপূর্ণ, তাই আমরা দলমত নির্বিশেষে সকল রাজনৈতিক সহযোগিতার হাত প্রসারের জন্য উদ্যত আহ্বান জানাচ্ছি। সরকার পক্ষের সাথে আলোচনায় সুযোগ সুবিধা বুঝেই বিনিয়োগ করবে BIA। দুর্নীতির অভিযোগ করে বিশ্বব্যাংকের ঋণ চুক্তি বাতিল করাকে মনগড়া বলেই অভিযোগ করলেন শেখ কবির। একইভাবে পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের প্রতিশ্রুত ঋণ অবমুক্ত না করার আগেই তা নিয়ে দুর্নীতি হওয়ার সুযোগ কোথায় তা আমাদের বোধগম্য নাই। তারপরেও বিশ্বব্যাংকের তড়িঘড়ি ঋণ চুক্তি বাতিলের যুক্তিকতা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠেছে। তাসরিক সঞ্চয়, 21 টেলিভিশন, ঢাকা। বিশ্বব্যাংকের কাছে হাত পাতবো না, প্রয়োজনে একদিনের বাজারের টাকা দিয়ে পদ্মা সেতু নির্মাণ করা হবে বলে জানালেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উদ্যোগে সদস্য সংগ্রহ অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তৃতায় তিনি কথা বলেন। তিনি বলেন, বন্দুকের নল নয়, জনগণই সকল ক্ষমতার উৎস। বঙ্গবন্ধুর গড়া ছাত্রলীগ কারো কাছে মাথা নত করবে না, তারা একদিন জাতির নেতৃত্ব দেবে। বাংলাদেশ বিশ্বব্যাংকের তোয়াক্কা করে না বলেও জানান তিনি। আজ পবিত্র শবে বরাত। মহিমান্বিত এই রাতটি ইবাদত বান্দেগীর মধ্য দিয়ে পালন করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। এদিকে এই রাতে পবিত্রতা রক্ষায় প্রথমবারের মতো মাঠে নেমেছে ডিবি পুলিশের ভ্রাম্যমাণ আদালত ও র্যাব। হাসান মিসবাকের সঙ্গে নিয়ে জিয়া খানের রিপোর্ট। শাবান মাসের পরই পবিত্র রমজান। মুসলমানদের কাছে রমজানের আগমনী বার্তা বয়ে আনে শবে বরাত। রাতটি মুসলমানদের জন্য অত্যন্ত মহিমান্বিত। নফল নামাজ, জিকির আজকার, কুরআন ও দুরূদ পাঠের মধ্য দিয়ে বিনিদ্র রাত কাটিয়ে পরম করুণাময়ের রহমত প্রার্থনা করেন মুসলমানরা। মসজিদে মসজিদে আয়োজন করা হয় মিলাদ মাহফিলের। ধর্মীয় তাৎপর্যের পাশাপাশি রাত্রি মুসলমানদের জন্য আনন্দঘন সামাজিক পরিবেশেরও সৃষ্টি করে। শবে বরাত, এই রাতে যদি আমরা আল্লাহর ইবাদত বন্দেগী করি তো এটির অনেক ফজিলত। তা আমরা যদি সারা রাত আল্লাহর নফল ইবাদত বন্দেগীতে মশগুল থাকি আর রাতে সেহরি খেয়ে পরের দিন যদি আমরা রোজা রাখি, তাহলে হাদিস শরীফে আছে আল্লাহ পাক তার জীবনের গুনাহগুলি মাফ করে দেয়, দোজখের আগুন তাকে স্পর্শ করে না। এদিকে শবে বরাতে পটকা, আতশবাজি বন্ধ করা সহ যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে রাজধানী জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। আমরা সংশ্লিষ্ট সকলকে এই পটকাবাজি বা আতশবাজি ফুটানো থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা আপনাদের মাধ্যমে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছি বা ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে অনুরোধ করছি এটা থেকে বিরত থাকার জন্য। তারপরও যদি কেউ এই কাজে লিপ্ত হয়, সেই ক্ষেত্রে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে তাদেরকে শাস্তির আওতায় আনার জন্য একটা ব্যবস্থা আমাদের এখানে থাকবে। ধর্মপ্রাণ মুসলমানদের ইবাদত নির্বিঘ্ন করতে সারা দেশে 5,500 র্যাব সদস্য নিরাপত্তা রক্ষায় দায়িত্বে থাকবে। জিয়া খান, 21 টেলিভিশন, ঢাকা। দর্শক, একটা বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। এবার গ্রাহকদের 21 কোটি টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়েছে ওয়েব ক্লিক কোম্পানি মাইক্রোলিংক। মুম্বাই হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে পাকিস্তান, পরিকল্পনাকারীদের খুঁজে বের করতে সহায়তার আশ্বাস। আমন্ত্রণ আবারও রাত 9টার 21 সংবাদে। এবার গ্রাহকদের 21 কোটি টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়েছে ওয়েব ক্লিক কোম্পানি মাইক্রোলিংক। মাসিক কিস্তির টাকা দেওয়ার কথা থাকলেও তা না দিয়ে পালিয়েছে কোম্পানির হর্তাকর্তারা।
প্রতারিতদের অভিযোগ, গ্রাহকদের 700 টাকা দিয়ে নিবন্ধন করিয়ে MLM কোম্পানি মাইক্রো কিস্তি ও কোনো টাকাই দিচ্ছে না। প্রতিদিন 30টি ওয়েব ক্লিক করার মাধ্যমে তাদের মাসে 2100 টাকা দেওয়ার কথা ছিল। সকাল থেকে কোম্পানির একজনকে বিক্ষুব্ধ গ্রাহকরা আটকে রাখলেও পুলিশ তাকে আটক করেনি। তবে পুলিশ জানিয়েছে সুনির্দিষ্ট কোনো অভিযোগ না থাকায় তাকে আটক করা হয়নি। আমাদেরকে প্রলোভন দেখানো হয়েছিল যে 7,500 টাকা আমরা যদি ইনভেস্ট করি এতে আমাদেরকে একটা অ্যাকাউন্টস দেওয়া হতো, প্রিমিয়াম একটা অ্যাকাউন্টস। এই অ্যাকাউন্টসের কাজ ছিল এমন যে আমরা অ্যাকাউন্টস দিয়ে প্রতিদিন 25টা ক্লিক করতাম, পিসি কম্পিউটার ইন্টারনেট দিয়ে আমরা 25টা ক্লিক করতাম এবং 25টা ক্লিকের বিনিময়ে আমরা পেতাম $1। 28 তারিখে ক্যাশ টাকা দেওয়ার কথা ছিল। 28 তারিখে আসলাম, বললো কি 2 তারিখে আসেন, 2 তারিখে আপনাদের টাকা দেবো। 2 তারিখে আসছে, আসার পরে চেক দিছে, বলে এই অ্যাকাউন্টটা নতুন হয়েছে, এখনো লেনদেনই হয় নাই। মালিক যিনি আছেন বিপ্লব সাহেব, উনি হচ্ছে এটার মালিক এমডি। উনি একটা স্ট্যাম্পে লিখিত দিয়েছেন যে আজকে বিকাল 4টার ভিতরে উনি টাকাটা সবাইকে রিটার্ন ব্যাক করবেন। তো আমরা সমিতি থেকে সারাদিন ধরেই তাকে নক করতেছি, বাট উই ক্যান রিচ, স্টিল ট্রাইং, সবাই ওয়েট করতেছে। 1 বছরেও দেওয়া হয়নি আমিনবাজারে ডাকাত সন্দেহে 6 ছাত্র পিটিয়ে হত্যা মামলার চার্জশিট। তদন্ত কর্মকর্তা অবশ্য বলছেন আগামী 15 দিনের মধ্যে চার্জশিট দেওয়া হবে। তদন্তে আসামিদের স্বীকারোক্তির পরও জামিন উদ্দেশ্যমূলক বলে অভিযোগ স্বজনদের। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শারমিন। গত বছর এমনই এক শবে বরাতের রাতে ডাকাত সন্দেহে আমিনবাজারে পিটিয়ে মারা হয় 6 জন ছাত্রকে। এরপর চলে গেছে 1 বছর, কিন্তু তাদের আপনজনদের ক্ষত এখনো শুকায়নি। সন্তানদের খুনের বিচারের প্রত্যাশায় ধৈর্য ধরে 1 বছর অপেক্ষায় তারা। সৃষ্টি করে স্বীকার করাই জালিমকে কিভাবে জানাইছে জামিন হয়ে যা কারাই জামিন দেয়। ওসি মাহবুব সাহেব পুলিশ করলো শুনলাম, পরে শুনি ডিবিতে, পরে শুনলাম ওনারে ডিবি থেকে বরখাস্ত করলো, পরে শুনি আবার নেত্রকোনাতে ওসি পদে বহাল আছে। ওদেরকে এক র্যাঙ্ক নামাই দেয়, ওদেরকে আবার ফিরে চাকরি দিয়ে দিল। তো এটা হলো কিরকম সাজা? 164 ধারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পরও ছাত্রদের হত্যার অভিযোগে গ্রেফতার আব্দুল মালিক ছাত্রদের বিরুদ্ধে যে মামলা করেছিল তা এখনো তোলা হয়নি। তাই ডাকাতির মিথ্যা অভিযোগ বয়ে নিয়ে বেড়াচ্ছেন সে ঘটনায় বেঁচে যাওয়া একমাত্র ছাত্র আলামিন। আমার ভয় লাগতেছে যে আমাদের হুমকি দেয়, আমাদের মেরে ফেলবে, এই জন্য রাস্তা বেরোতে পারতাছি না। হাইকোর্ট তদন্তের অগ্রগতি নিয়ে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিল সিআইডির তদন্তকারী কর্মকর্তা বারবার সময় পিছিয়ে নিচ্ছেন বলে অভিযোগ রিট আবেদনকারীর। সে 1 মাসের মধ্যে তারা রিপোর্ট দিতে পারেননি, পরবর্তীতে সময়ে আবারও 1 মাসের সময় দেওয়া হয়েছে, যেটা প্রায় শেষ হতে চলেছে। সিআইডির তদন্তকারী কর্মকর্তা অসুস্থতার কথা বলে দেখা না করে মোবাইলে জানান তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তবে আসলে কবে তদন্ত শেষ হবে তা নিয়ে সন্দিহান ছাত্রদের স্বজনরা। নাদিয়া শারমিন, 21 টেলিভিশন, ঢাকা। এবারে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। রবি ও আইইউবির যৌথ আয়োজনে তরুণ সাংবাদিকতা 2012 প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। বিকেলে রাজধানীর গুলশানে রবি কর্পোরেট অফিসে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের এ পুরস্কার বিতরণ করা হয়। এতে বিচারকদের রায়ে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ দল। এছাড়া ফেসবুক ব্যবহারকারীদের রায়ে চ্যাম্পিয়ন হয়েছে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ দল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবি ও আইইউবির ঊর্ধ্বতন কর্মকর্তারা। এবারে মডার্ন ডায়াগনস্টিক সেন্টার আন্তর্জাতিক সংবাদ। সালের মুম্বাই হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে পাকিস্তান। তবে হামলার পরিকল্পনাকারীদের খুঁজে বের করতে 2 দেশ একসাথে কাজ করতে পারে বলে জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব জলিল আব্বাস জিলানি। নয়াদিল্লিতে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের পর তিনি বলেন, 2 দেশের মধ্যে সন্ত্রাস আর শান্তির বিষয়ে আলোচনা হয়েছে। সন্ত্রাসকে সারা বিশ্বের শত্রু আখ্যা দিয়ে তিনি বলেন, ভারত আবু জিন্দালের প্রসঙ্গ তুললেও পাকিস্তান পরিষ্কার করে বলেছে, মুম্বাই হামলায় রাষ্ট্র হিসেবে পাকিস্তানের কোনো ধরনের ভূমিকা নেই। পারস্পরিক দোষারোপের মধ্য দিয়ে শান্তি প্রক্রিয়া ব্যাহত হবে বলেও মন্তব্য করেন তিনি। খেলার খবর। গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার বিভাগ হকি লিগে আবাহনীকে 9-1 গোলে বাংলাদেশ পুলিশকে এবং সোনালী ব্যাংক 4-2 গোলে বাংলাদেশ এসসিকে হারিয়েছে। মৌলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে 2 মিনিটে কাশিম আলীর গোলে 1-0 এগিয়ে যায় আবাহনী। 4 এবং 14 মিনিটে নিলয় গোল করে 3-0 এগিয়ে নেন আকাশী নীল জার্সিদের।
প্রিন্স 19, কাশিম আলী 22 ও 26 এবং সাব্বির 34 মিনিটে গোল করলে প্রথমার্ধ শেষ হয় 7-0-তে। ইয়াসিন 38 এবং প্রিন্স 40 মিনিটে গোল করে দলকে 8-0 লিড এনে দেন। 53 মিনিটে রানা দাস বাংলাদেশ পুলিশের পক্ষে একটি গোল পরিশোধ করেন। আর এর সাথে শেষ করছি রাত 9টার 21 সংবাদ। যাবার আগে শিরোনামগুলো আরেকবার। মাহফুজুর রহমানকে জিজ্ঞাসাবাদে খুলতে পারে সাগররুনি হত্যার রহস্য, সুযোগ কাজে লাগানোর আহ্বান মনোবিজ্ঞানীদের। হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন প্রত্যাখ্যান করল সরকার, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ কাম্য নয় বললেন আইনমন্ত্রী। ইবাদত বান্দেগীর মধ্য দিয়ে পবিত্র শবে বরাত পালন করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। দর্শক, একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে যে কোনো মোবাইল থেকে ডায়াল করুন 2021 নম্বরে, আর লগ ইন করুন ekushe-tv.com ওয়েবসাইটে। এছাড়া একুশের যে কোনো অনুষ্ঠান সরাসরি দেখা যাচ্ছে Facebook/21TV লাইভ এবং Twitter/21TVBD ওয়েবসাইটে। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সঙ্গে থাকুন।